দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের পর্বের নাম দিয়েছি আমরা বিদায় ফ্যাসিবাদ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমার সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শিব্বির আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু প্রশ্নে চলে যাই। শুরুতে আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মূলত আজকের বিষয় আমরা যেটা দিয়েছি বিদায় ফ্যাসিবাদ, সেটির মধ্যে এই কথাটা আসলে নতুন করে আসার একটা ক্ষেত্র যে আজকে তারেক রহমানের একটি কথাকে সূত্র ধরে আমরা এটা বলছি। আজকে তিনি বলেছেন যে আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা এবং তৃতীয় পাশে 2024 সালের 5 আগস্ট। এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তিনি স্পষ্টই ফ্যাসিবাদকে পুরোপুরি বিদায়ের কথাই বলেছেন। কিন্তু এখনও অনেকের মনেই প্রশ্ন যে ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরিয়ে আসতে পারে নতুন করে, এটা অনেকেই বলছেন এবং মানুষ কেন এখনও পুরোপুরি আসলে আস্থা রাখতে পারছে না রাজনৈতিক দলগুলোর উপর। আমি প্রথমেই আসলে আমরা সবসময় দর্শকদের ধন্যবাদ দিই, আজকে আপনাকে ধন্যবাদ দিই। আপনার নামটা ভালো লেগেছে, বিদায় ফ্যাসিবাদ। আপনার যারা জড়িত এই নামের সাথে তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সত্যি কথা বলতে এই বিদায়টাই তো আমরা দিতে চেয়েছিলাম 5ই আগস্ট, এবং সেটা যেন হয় সেই প্রার্থনা থাকবে, কিন্তু প্রার্থনার সাথে সাথে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আপনি যেটা শুরুতে বললেন তারেক রহমান সাহেবের যে বক্তব্য, আজকে উনি নিশ্চিত করে ওনার বাবার মৃত্যুর কথা বলেছেন যখন 81 এসছে। ওনার মা নির্যাতনের শিকার হয়েছেন এবং এক অন্যতম কারণ বলা হয় তার মৃত্যুর জন্য, সেটাকে বলেছেন। আবার একই সাথে যখন 5ই আগস্টের যে ঘটনা, পুরো প্রবাহ, জুলাই আন্দোলন সহ, কথাটা তো ঠিকই যে ওই মঞ্চে দাঁড়িয়ে আসলে বাংলাদেশকে আর ওখানে আমরা দেখতে চাই না। এটি হচ্ছে প্রথম কথা। কিছু শুভ সূচনা দেখি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো আমরা জানি, আমি ওইদিকে আর যাবো না। কিছু শুভ সূচনা কিন্তু হয়েছে। আমি প্রথম হয়তো জিনিসটা আপনার কাছে কেমন মনে হবে জানি না, যে আপনি যদি জুলাই পরবর্তী বাংলাদেশকে দেখেন, এখনো তো রাজনৈতিক দলগুলো যেহেতু ক্ষমতায় নেই, যে প্রশ্নটা আপনি করলেন, সো ফ্যাসিবাদ কীভাবে বিদায় হবে তার প্রক্রিয়াটা ঠিক হচ্ছে, এখন তার মঞ্চ তৈরি হচ্ছে, ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। আমরা সংস্কারের কথা বলছি, আমরা গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, মানবাধিকারের কথা বলছি। সো এখন একটা এক্সারসাইজ পিরিয়ড, এটার আউটকামটা আসবে যে আমরা আশা করি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে, এবং তখন রাজনৈতিক দলগুলোর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ, যেটা আপনি টাইটেল দিয়েছেন যে ফ্যাসিবাদকে বিদায় বলা। তবে যদি আমি একটু তারেক রহমান সাহেবের গত 15 মাসের বক্তব্য দেখি, একদিকে যেমন অন্য অন্য দল যখন অস্থিতিশীলতা বা দল গোছানোর বিভিন্ন কথা বা যেভাবে একে অপরকে আক্রমণ করার যে অ্যাটিচিউড আমরা দেখেছি, তার বাইরে গিয়ে আপনি যদি দেখেন যে ওনার যে বক্তব্য সবসময় পরিশীলিত ছিল, এবং এজেন্ডা সেটিং আমাদেরকে যেটা বলি যে জাতীয় উন্নয়নের জন্য কি করবেন, বা তার 31 দফা যে ফিলসফি, সেটাকে ভেঙে 25 তারিখে যখন আমরা শুনলাম যে আই হ্যাভ এ প্ল্যান, সব কিছু মিলিয়ে কিন্তু একটা পজিটিভ রাজনীতির দিকে আমরা যাচ্ছি বলে একজন একটা মূল দল, যাকে আমরা সম্ভাব্য ক্ষমতা আসবে বলে ভাবছি সবাই। এটা অবশ্যই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। একইভাবে আপনি দেখেন যে উনি যখন 25 তারিখের বক্তব্যটা যদি খেয়াল করেন, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি প্রত্যেকটা টক শোতে। যে জায়গাটা আমি যেতে চাই প্রথম, সেটা হচ্ছে যে ভাষার ব্যবহার। তুই তোকারিও করা হয়েছে কিন্তু তারেক রহমানকে, যখন প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা তাকে তুই করে বলেছেন, মুরত থাকলে আয়, এইসব চ্যালেঞ্জ করেছেন। তার বাইরে গিয়ে যে উনি দীর্ঘদিন দেশের বাইরে, ওনার সেই রাজনৈতিক শিক্ষাটা হয়েছে, দেখার সুযোগ হয়েছে, সময়ও পেয়েছেন সম্ভবত। তার মানে ভাষার ব্যবহারের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ফ্যাসিবাদী ভাষার ব্যবহারগুলো কিন্তু নেই। আমি ভাষাটাকে কেন আনলাম, আলটিমেটলি সেটা একটা উস্কানি বা একটা খারাপ শুরুর ইয়েটা শুরুই হয় ভাষার থেকে, সেই জন্য আমি ভাষার কথা বলছি। এরপরে আপনি দেখেন যে ফ্যাসিবাদ যে আমরা বিদায় দিতে পারবো, সেই আশাটা রাখতে চাই। গত কয়েক মাসে যখনই কোনো বৃহত্তর জাতীয় সমস্যার সম্মুখীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন একটা ফ্রেমে আমরা দেখতাম একটা ছবি, এটাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতিচ্ছবি বা বিদায় ঘণ্টা বাজানোর একটা প্রক্রিয়া। আমি আপনার কাছে আবার আসবো মন ভাই, একটু শিবির ভাই আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলো যেটা বলছিলেন মন ভাই, রাজনৈতিক দলগুলো তো এখন আসলে ক্ষমতায় আসে নাই, কিন্তু তারপরও মানুষের মনে এক ধরনের শঙ্কা যে আবারও পলিটিক্যাল ফ্যাসিবাদ যেটাকে বলে সেটা আবারও কায়েম হতে পারে, বা এই ধরনের, এটা কোনো দলকে যদি আমরা ইন্ডিকেট করে নাও বলি, যে আসলে এই শঙ্কাটা মানুষের মধ্যে কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক আব্দুল্লাহ আল মামুন ভাইকেও ধন্যবাদ। মামুন ভাই চমৎকার করে একটা ইন্ট্রো দিয়েছেন, কেন ফ্যাসিবাদ, কিভাবে ফ্যাসিবাদ টিকে ছিল এবং কেন এটা থাকবে না আর, বা বিদায় দিব আমরা।
তো মানুষের পারসেপশনের জায়গাটা আসলে এখানে ইম্পর্ট্যান্ট, মানে আমি কাগজে কলমে কি বলছি, সংস্কারে কি বলছি, তার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাগজে কলম মানুষ কীভাবে পারসিভ করছে ঘটনাটাকে। তো আমি যদি পজিটিভ পরিবর্তনের কথা বলি, যে ফেসিবাদের পরে আমাদের 5টা স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়েছে এবং এই ইলেকশনগুলোতে আমরা দেখেছি তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে, ছাত্রদল, ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, এবং এখানে মেজর কোনো ধরনের ভায়োলেন্স বা ইনসিডেন্ট ছাড়া নির্বাচনগুলো সুস্থভাবে হয়েছে এবং পরাজিত প্রার্থীরা নির্বাচন মেনে নিয়েছে, একজন আরেকজনকে অভিনন্দন জানাচ্ছে, একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি জগন্নাথে নির্বাচনটা দেখেছেন যে ছাত্রদল অন্য ক্যাম্পাসগুলো থেকে লার্নিং কিছু লেসন নিয়েছে এবং এখানে সেগুলো অ্যাপ্লাই করে তারা ভালো করেছে, খুব ভালো কামব্যাক দিয়েছে। এইগুলো হচ্ছে আমি বলবো গণতান্ত্রিক ট্রানজিশন যে আমাদের হচ্ছে এইটার একটা পজিটিভ সাইন। আর অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে 5ই আগস্ট ফেসিবাদের পতনের পর আমাদের যেটা দরকার ছিল, আমি আমার একটা অপেডে আমি লিখেছিলাম ডেইলি স্টারে, যে আমাদের দরকার ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আমাদের জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক কর্মীদেরকে রিএজুকেট করা দরকার ছিল, আমাদের একটা ডিআওমিফিকেশন প্রসেসে যাওয়া দরকার ছিল। দেখেন ফেসিবাদ শুধু পলিটিক্যাল জায়গায় না, মানুষের মনস্তত্ত্বের মধ্যে এবং পলিটিক্যাল বিহেভিয়ারে রাজনৈতিক কর্মীদের আচরণ, বক্তৃতা, কথাবার্তার মধ্য দিয়ে ফুটে ওঠে। এখন এই যে দীর্ঘদিন ফেসিবাদের মধ্যে থাকতে থাকতে আমাদের মধ্যে এক ধরনের ফেসিবাদী আচরণ কিন্তু আমরা ইন্টারনালাইজ করে ফেলেছি, যে অমুককে অমুক জায়গায় যেতে দিব না, অমুক মার্কায় ভোট দিলে ঘরে থাকতে দিব না, অমুক প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করা যাবে না, এই জায়গায় আমার বিরোধী কাউকে থাকতে দিব না, অমুক প্রার্থীকে ভোট দিবেন তারপরে নিরাপদে থাকবেন, আমি দেখে নেব, আমার কর্মীরা বসে থাকবে না। এগুলো হচ্ছে ফেসিবাদী আচরণ, যেগুলো আমাদের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা শঙ্কা তৈরি করছে। এগুলো কারা করছে? এগুলো ধরেন আমি পার্টিকুলারলি যদি বলি, আমি বিএনপির কিছু লোকাল ক্যান্ডিডেটদেরকে বলতে দেখেছি। আবার ধরেন রিসেন্টলি যেমন হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয় তাহলে থানা ঘেরাও করা হবে। তা এই কথাবার্তাগুলো যে মানে ফেসিবাদী স্টাইলে আবার যখন আপনি আচরণ করছেন, বক্তৃতা দিচ্ছেন, একজন ক্যান্ডিডেট ছিলেন যিনি বলছিলেন, সম্ভবত হাবিব, ওনার নাম পাবনার, যে জিব্বা কেটে নেবেন, এ ধরনের কথাবার্তা যখন আসে, অমুকের পিঠের চামড়া তুলে নিব, অমুককে জুতা মারবার, এই যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, স্লোগানের মধ্যে আমরা যে উচ্ছৃঙ্খল আচরণগুলো করি, এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা এখনো ফেসিবাদী যে রাজনৈতিক সংস্কৃতি এ থেকে বের হতে পারি নাই। আপনার কাছে আবার আসবো, আমি আবারও একটু আব্দুল আল মামুন ভাইয়ের কাছে আসতে চাই। মামুন ভাই, আজকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান করেছেন। এই সমাধানটা আসলে কি হতে পারে? ওইটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে হয় যে উনি যেটা বলেন এটা যোগ করা দরকার। সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই বিএনপি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য এসছে, বাট একইভাবে যাদের আরেকটা যে পক্ষ এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে হয়তো বা তারা ভালো করছে, বিরোধী দলেও যেতে পারে, জামাত ইসলামী, তাদের নেতাদের মধ্যে একই বক্তব্য দেখেছি। কারণ তাদের কাছে এক্সপেকটেশন আরেকটু বেশি, কারণ ধর্মকে সামনে রাখছে, নামাজ কালামের কথা বলছে, আওয়ামী লীগকে আমরা আশ্রয় দেব, থানার মধ্যে গিয়ে আসামি ছুটায় নেওয়া, বা রিসেন্ট যে জিনিস সংস্কৃতিটা তৈরি হয়েছে মব কালচার, একটা বড় অংশের অংশীদার তৌহিদি জনতা, আমি জামাতকে এখানে আলাদা রাখছি, তারা ভিতরে ভিতরে ঢুকে করছে কিনা সেটা প্রসঙ্গে আমি যাব না, বাট সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ধর্মকে টু মাস যেটা আসলো এই আমাদের জুলাই অভ্যুত্থানের পরে, সেটাও কিন্তু এক্সপেক্টেড ছিল না। বাংলাদেশ, আমরা সবসময় একটা মডারেট মুসলিম স্টেট, সেখানে ডিফাইন করা এবং তার সেই অনুযায়ী অ্যাক্ট করার ওই জায়গাটাতে একটু যে চেঞ্জটা এসছে, তার দায়িত্বটাও কোনো না কোনো গোষ্ঠীকে নিতে হবে। এরপরে আরেকটা দেখেন যে জুলাই পরবর্তী সময়ে যে বট আইডির ব্যবহার, নারীদের নিয়ে হেনস্থা করা বা প্রথমলয় আক্রমণ, ছায়ানটে আক্রমণ, এটাকেও কিন্তু একটা উল্লেখ করতে হবে। কারণ আমরা সব দিক থেকে ওই সহনশীলতাটা চাই, ওই আচরণের পরিবর্তনটা চাই, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এখন আমি যাই আপনার ওই ইস্যুটাতে, যে যেটা আপনি বললেন যে ঐক্যের জায়গাটা, আমি একটা জায়গায় আসার জায়গা দেখি যে দেখেন আগে যে ধরনের পরিবেশ বিরাজ করেছে আমাদের এখানে ফেসিবাদের সময়ে, ওই জায়গাটা কিন্তু এখন নেই। কথাবার্তা হচ্ছে, শুভেচ্ছা বিনিময় হচ্ছে, নানান ফোরামে নানান ভাবে, এখান থেকে অনেক অনেক আশা দেখতে পাচ্ছেন। ঐক্যের জায়গাটা হচ্ছে যে প্রথম যে ঐক্যটা হতে হবে সেটা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের ঐক্য। জি, আমি একটু সংক্ষেপে একটু শিবির ভাইয়ের কাছে কথা নিয়ে আমরা বিরতিতে যাব। শিবির ভাই যেটি বলছিলেন, ধর্মীয় ফ্যাসিবাদও কিন্তু রাজনৈতিক ফ্যাসিবাদের মতো একটি বড় আলোচনার দাবি রাখে। সেই জায়গায় যে কথাটি বললেন যে জামাত সহ ইসলামিক দলগুলোর দায় এখানে আসলে কতটা আছে, আর এর মধ্যে আসলে ধর্মীয় ফ্যাসিবাদ, রাজনৈতিক ফ্যাসিবাদ, এর মধ্যে ঐক্যটা আসলে কিভাবে হবে? না, আমি মামুন ভাইয়ের সাথে
ফুললি একমত যে এখানে যে কোনো ধরনের ফেসিবাদী আচরণ, সেটা ধর্মের নামে হোক বা পলিটিক্সের নামে হোক বা কোনো জাতীয়তাবাদী আইডিওলজির কারণে হোক, ডেফিনেটলি এটা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে বা ক্ষতিগ্রস্ত করবে। আমি একটা জিনিস এখানে পজিটিভ দেখি যে এবার যে দুটো জোট হচ্ছে, এবং আমি মনে করি যে বিএনপি এবং জামাত দুটো বড় দল হিসেবে তাদের এখানে মেজর রেসপন্সিবিলিটি আছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে। ডায়ালগ হচ্ছে না তাদের মধ্যে, এটা খুবই পজিটিভ সাইন। এবং আরেকটা জিনিস আমি এখানে আশাবাদের দেখি যে এবার যে মেজর দুটো জোট হচ্ছে, বিএনপির সাথেও কিছু ইসলামী দল আছে এবং জামাতের সাথে জেনারেল পার্টিগুলো আছে। সো দুটো জোটের কোনোটাকেই আপনি ইসলামিক বা অন ইসলামিক জোট এভাবে ডিফাইন করতে পারবেন না। আমার কাছে এটাকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট মনে হয় পলিটিক্সের ক্ষেত্রে, এবং দুটো জোটেই তাদের নিজস্ব পলিসি নিয়ে ইসলামিক আসছে। দল আরেকটা নেতৃত্ব ইসলামিক দল দিচ্ছে না, এই ব্যাপারটা তো এই জায়গায় রাইট না, সেটা মানুষ পারসিভ করতে পারে সেভাবে, কিন্তু যেমন দুটো জোটের মধ্যেই কিন্তু যেমন বিএনপির সাথে একটা ইসলামিক দল আছে এবং তাদেরকে 4টা আসন দেওয়া হয়েছে, জামাতের সাথে এনসিপি, এবি পার্টি বা আরও এলডিপি এ ধরনের অনেকগুলো পার্টি আছে, মোস্তাফিজুর রহমান ইরানের যে পার্টি, অনেকগুলো পার্টি আছে যারা ইসলামিক দল নয়, আবার অনেকগুলো ইসলামিক দলও আছে একই সাথে, যেহেতু জামাত নিজে একটা ইসলামিক দল এখানে। তো দুটো জোটের মধ্যে আমি এই পজিটিভ ডেভেলপমেন্টটা দেখি যে এক্সক্লুসিভলি যে এটা শুধুই ধর্মীয়, এবং জামাত বলছে যে এটা কোনো ধর্মীয় জোট নয় বা ধর্মীয় দলের জোট নয়, এটা হচ্ছে বিদ্যমান যেসব রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল এবং জেনারেল দল, সবগুলো দলের একটা জোট। সো আমি এটাকেও একটা ডেভেলপমেন্ট হিসেবে দেখি যে দুটো জোট যেভাবে কাজ করছে এবং তারা পরস্পর মিট করছে, দেখা করছে। জামাতের আমির এবং তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান মিট করছেন, ডায়ালগ করছেন, এইটা পজিটিভ ডেভেলপমেন্ট দেশের। এটা নিয়ে আমরা বিরতির পর একটু আলোচনা করতে চাই। দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করব বিদায় ফেসিবাদ নিয়ে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম বিদায় ফ্যাসিবাদ এ বিষয়ে। এই পর্বে একটু শুরুতে শিববীর ভাইয়ের কাছে যেতে চাই। শিববীর ভাই, আপনি তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠকের কথা তুললেন, সেক্ষেত্রে আজকে তারেক রহমান সব পক্ষকে সমাধান খোঁজার কথা বললেন, আবার একটা জাতীয় সরকারেরও আলোচনা আছে, এইটার সঙ্গে কোনো মিল অমিল আছে কিনা? না, দেখেন এখানে এই যে জাতীয় সরকারের আলোচনা, এইটা মূলত যে আমরা বিএনপিও এই কথাটা বলছে, জামায়াতও বলছে যে আমরা এক ধরনের জাতীয় সরকার করব। জাতীয় সরকার না হলেও অনেকটা যে বিভিন্ন সমমনা অনেকগুলো দল মিলে একটা সরকার গঠন করবে, অর্থাৎ এককভাবে বিএনপি বা জামাত কেউই সরকার গঠন করবে না, এই কথাটা বলছে। এটা একটা আমি মনে করব পজিটিভ ডেভেলপমেন্ট আমাদের পলিটিক্সে। সাধারণত মানুষ পদ পদবি পাওয়ার ছেড়ে দিতে চায় না। তো এখানে এইটা কেন এই বছরের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট এই নির্বাচনের পরে, যে আমরা দীর্ঘ 15 বছর একটা ফেসিবাদী শাসনের মধ্যে ছিলাম এবং আমাদের রাজনৈতিক ক্লিয়ার মেরুকরণ হয়ে গিয়েছিল এ পক্ষ অথবা ও পক্ষ। এই ক্লিয়ার মেরুকরণের পর নাগরিকদের মধ্যেও ফেসিবাদী যেসব সিমটমগুলো আচরণের মধ্যে প্রকাশ পেয়েছে, এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ উত্তরণের জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু জায়গায় ঐক্যমত্য প্রয়োজন। এই একটা ঐক্যমত্য যেটা তারেক রহমানও রিটারেট করেছেন কয়েকবারই, যে বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। তো এই জায়গায় আমার মনে হয় বিএনপি এবং জামাত দুপক্ষকে আমি দেখছি তারা প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই ধরনের জাতীয় সরকারের কনসেপ্ট বা কম্বাইন্ড একটা গভর্নমেন্টের কনসেপ্ট আমি মনে করি অ্যাটলিস্ট আগামী 5 বছর আমাদের যে ডেমোক্রেটিক যে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাবো, এর জন্য খুবই পজিটিভ একটা ইতিবাচক ইমপ্রুভমেন্ট আমি বলতে পারি। জি, ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসি। একটু আগে আমি প্রশ্ন করেছিলাম যে তিনি যে সমাধান খোঁজার কথা বললেন, সেই সমাধানটা কি, এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে যে সমাধান খোঁজার কথা বললেন, সেটা কি জাতীয় সরকার টাইপের কোনো সমাধান হতে পারে কিনা? না, দুটো শিবির একটা ভালো কথা বলছে যে যদি যেভাবেই বলি যে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশ ফার্স্ট বা অন্যভাবে যে ও যেটা বললো, সেটা হলো প্রথম যদি ট্যাগলাইন হয় আমাদের, এটা খুব একটা আশার জায়গা। কিন্তু আমি যে জোটটার নেচারটা এখন দেখছি, ওইখানে ওই ইস্যুটা একটু রিজলভ করতে হবে। যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাস্ট ডিফাইন করছি না, আমি যে অ্যাপিয়ারেন্সটা দেখি যে একটা উদার গণতান্ত্রিক যে একটা জোটের যে চেহারা, এটা এক ধরনের রিফ্লেকশন দেখে একদিকে, আর একদিকে যেটা আপনি বলতে ধর্মীয় ফেস্টিভালের এলিমেন্ট বা রক্ষণশীলতা, পশ্চাৎপদতার বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। বাট এটা একটা পজিটিভ জিনিস। এনসিপির ক্ষেত্রে আমার এই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে বরাবরই একটা বড় অবজেকশন ছিল ব্যক্তিগতভাবে, যে মুক্তিযুদ্ধের বিষয়টা ডিফাইন না করে বা এটাকে জামাত কীভাবে ডিল করবে, কীভাবে সামনে এগোবে, সেই বক্তব্য না জেনে
এনসিপি যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। সেটা তো জামাতের সঙ্গে তো বিএনপিও গিয়েছিল। না, কিভাবে কি ওখানে তো তারা আর নির্বাচনের মাঠে যখন আপনি যাবেন, নির্বাচনী ঐক্যের জায়গায় যাবেন, বিএনপি তো বলছে না জানি সেই দায়িত্ব বিএনপি নেবে, আমি তো বলছি না বিএনপি জানি, বিএনপিকে তো তার জন্য মাসুলও দিতে হয়েছে বড়। আমার আশঙ্কার জায়গাটা ওটাই যে সেই মাসুলটা আবার ইয়াকে দিতে হয় কিনা, এনসিপিকে দিতে হয় কিনা, যেভাবে বিভক্তির জায়গাটা কি ধরনের মাসুল হতে পারে। না, যেমন বিএনপি তার জন্য কস্ট বিয়ার করেছে, বিএনপির জামাতের সঙ্গে রিলেশনশিপের কারণে একটা প্রগতিশীল সমাজ বা আমরা যেভাবে বাংলাদেশ গ্রোথ হয়েছে, যেভাবে সোসাইটি ট্রান্সফর্ম হয়েছে, ওই জায়গাটা কিন্তু ওই অ্যালায়েন্সটা বারবারই কথা এসছে, তাদের ভোটের মাঠে তাদেরকে আহত করেছে বা পাবলিক ফোরামেও নট অনলি মিডল ক্লাস, আমরা মানে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাসের যে প্রগতিশীল মানুষ তাদের একটা অংশের বিরাট ভাজনও হয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু এনসিপির দায়িত্বটা আরও বেশি ছিল, কারণ ওই জায়গাটা আপনি ৭১-এর আগে তো আর ২৪কে আনবেন না, তো সেই জায়গাটার ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং যে প্রশ্নটা আপনি করলেন যে এখন তাহলে এই বিভেদটাকে সামনে নিয়ে ঐক্যের জায়গাটা কোথায় হবে, সেই জায়গাটা আই এগ্রি উইথ হিম যে এটা ডিফাইন হয়েছে যে সবার আগে বাংলাদেশ। এবং আসলে যত ক্রিটিক্যালি বলি না কেন, যদি আমি কোট আনকোট বলি, তিনি বলেছেন মতভেদ থাকতে পারে কিন্তু আমি এই কথাটা জাস্ট বলতে গেছি, আপনি বলে ফেলেন আই রোট যে মতভেদ, যে ওই জায়গাটাই দেখতে চাই। আমি জাস্ট ওই কথাটা বলতে যাচ্ছিলাম যে মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, ডিফাইন করা মুশকিল, বাট আমি কিন্তু কিছু কিছু জায়গায় আশাবাদী হচ্ছি। এবং আপনি যদি যে জায়গাটা আমি শুরু করেছিলাম যে আচরণগত দিকে দেখেন, ওরকম যুদ্ধান্দেহী বক্তব্য এনসিপির থেকে বরং এসছে, যেটা এদের অধিকাংশ আমারই শিক্ষার্থী, বারবারই এই কথাগুলো আমি বলছি যে ভাষার ব্যবহারের ক্ষেত্রে জামাত বিএনপি যতটা পরিশীলিত পরিচয় দিয়েছে সেটা এনসিপি দিতে পারেনি, ওটার থেকেও বেরোতে হবে। ওইখানে ওই যে মবের জায়গাটা চলে আসতেছে, সেটা একটা বড় কনসার্ন হবে আমাদের সামনে। এবং আমি মনে করি যে মবটাকে ডিল করার জন্য ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ সামনে এগুলোর জন্য এ ধরনের মব যেন না থাকে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে গেছে এবং মবকে যেভাবে সরকার এক ধরনের প্রশ্রয় দিয়েছে, সেটা তো এখন ঝুঁকি তৈরি করছে। এবং যখন বড় দলগুলো একসাথে থাকবে বা বাংলাদেশের বিষয়ে তাদের ঐক্য থাকবে, তখন এই মবগুলো কিন্তু কমে আসবে। সো ওইটা আমি দেখি যে অলরেডি এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক ঐক্যের একটা রিফ্লেকশন আমরা দেখি, দায়িত্বশীলতার পরিচয় দেখি। কিন্তু যখন আমরা জাতীয় সরকার বলবো, জোটের প্রসঙ্গটা ওই জন্য নিয়ে এসেছিলাম, যে তখন আবার এইটা কোন মোড়কে যাবে। যদি দলগুলো, যেমন শিববির যেটা বললো, আমিও ভাবতাম যে দলগুলো যদি আলাদা আলাদা থাকতো তাহলে একটা এন্টিটি ক্রিয়েট হতো, আলাদা আলাদাভাবে তাদের ভ্যালুজগুলো সামনে আসতো। এখন তো মোটা দাগের দেশ আসলে দুভাগ ভোটের মাঠে। আর যে আর্গুমেন্টটা করা হচ্ছে যে ভোটের জন্য জোট, এটা বিএনপির সময় এটা ধোপে টেকেনি, এখনো টিকবে না। আপনার জোটে যখন আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি ধরেন কথাটা 10টা আসনে আপনি এনসিপিকে ছেড়ে দিল, এনসিপি যে অন্যান্য নেতাকর্মী যারা, তারা জামাতের জন্য কাজ করবে না? অন্য 280টা 90টা আসনে বা 90টা আসনে তাদেরকে বলতে হবে যে আমাদের পক্ষে ভোট চাইতে হবে। আপনি তো ওখানে গিয়ে কিন্তু ওই কথাটা থাকে না, ওই ন্যারেটিভটা যে আমরা শুধু ভোটের জন্য ঐক্যবদ্ধ। তো ভোট তো আপনি তো চাচ্ছেন, মুক্তিযুদ্ধ ডিফাইন করবেন, আদর্শিক জায়গায় ডিফাইন করবেন, ধর্মের জায়গায় ডিফাইন করবেন। এক মিনিট একটু শিবির ভাইয়ের কথা শুনে আসি, যে মোড়কটা কি হতে পারে, মোড়ক নিয়ে কথা বলছিলেন মামুন ভাই। না, আমি এখানে মামুন ভাইয়ের যে পোলারাইজেশনের জায়গাটা আমি বলি যে গত 15 বছর বাংলাদেশে ফেসিবাদ টিকে ছিল আমাদের জনগণকে দুটো ক্লিয়ার ডিভাইড করে, যে মুক্তিযুদ্ধের পক্ষ বা বিপক্ষ। তো এই পোলারাইজেশনটা কিন্তু আমরা ওভারকাম করে আসছি 24শে জুলাইতে, যে আমরা বুঝতে পারছি, যখন আমরা বুঝতে পারছি যে আমাদেরকে বেসিক্যালি আমাদের উপর ফেসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের কথা বলে, এবং 24শে এসে আমরা তখন রিভোল্ট করেছি যে আমাকে রাজাকার বলতেছো, ঠিক আছে আমি রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে এসে আমি সেই ন্যারেটিভকে ভেঙেছি, এবং সেই ন্যারেটিভ ভাঙার মধ্য দিয়ে কিন্তু আমি ফেসিবাদকে তাড়িয়েছি। এখন যদি আবার একইভাবে এসে গত 15 বছর বিএনপি এবং জামাতকে ট্যাগ করা হয়েছে এটা করে, বিএনপিকেও কিন্তু যত জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছে, একইভাবে কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে ইভেন জিয়াউর রহমানকে নানাভাবে মুক্তিযুদ্ধ ইস্যুজে তার ভূমিকাকে খাটো করা হয়েছে, খালেদা জিয়াকে নোংরা কথা উদ্দেশ্য করে নোংরা কথা বলা হয়েছে, তারেক রহমানকে বলা হয়েছে, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের নাম করেই করা হয়েছে। তো আমার মনে হয় আমরা আবার যদি একই জায়গায় যাই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, আমার মনে হয় না এই জেনারেশন, জুলাইয়ের জেনারেশন এটাকে পজিটিভলি নিবে। জি, সব দলগুলোকে আমি মনে করি এ থেকে বের হয়ে আসা দরকার। আমাদের একটা পলিসি নিয়ে আমরা কথা বলবো। আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আলোচনায় যুক্ত হব। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। এই পর্বে একটু শুরুতেই ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে একটু যেতে চাই। আমরা কথা বলছিলাম বিদায় ফ্যাসিবাদ দিয়ে। ফ্যাসিবাদের প্রশ্ন যখন আসে, গণমাধ্যমের দায় নিয়ে অনেক কথা হয়। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমিও সেই দায় এড়িয়ে যেতে পারি না। আজকে তারেক রহমান বাংলাদেশের স্বনামধন্য সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেছেন, বড় একটি অনুষ্ঠান করেছেন। সেখানে আমরা দেখলাম একজন সম্পাদক তিনি তারেক রহমানকে বলেছেন মিডিয়ার নতুন বন্ধুদের ব্যাপারে সতর্ক হতে।
আরেকজন সাংবাদিক, আমি কোট আনকোট বলি, তেলবাজ শব্দটা উল্লেখ করেছেন এবং তেলবাজদের থেকে সতর্ক থাকতে বলেছেন তারেক রহমানকে। আপনার কি মনে হয় এই যে তেলবাজ কিংবা এই যে নতুন মিডিয়ার যে নতুন বন্ধু, এদেরকে নিয়ে বিএনপির পথ চলাটা আসলে কেমন হবে? আমি ওটা যাচ্ছি একটু রিফ্লেক্ট করি এতে। সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে রক্ত, তার বিনিময়ে জামাতের যে মুক্তিযুদ্ধের ভূমিকা, এটাকে মুছে দেওয়ার জন্য জুলাই হয়নি। আওয়ামী লীগ যেটা ভুল করেছে সেটা হলো জিয়াউর রহমান একটা সেক্টর কমান্ডার, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, তাকে রাজাকার বলে ফেলছে। সেটা তো অ্যাকসেপ্টেবল না। কিন্তু জামাতের যে মুক্তিযুদ্ধের দায়, সেই জায়গাটাতে আমিও জামাতকে বলবো যে মুক্তিযুদ্ধের এই দায় জামাতকে নিতে হবে। আর দ্বিতীয় আরেকটি যে বিষয় হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধের ওই বিভেদটা করা যাবে না, যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না, বাট মুক্তিযুদ্ধের দায় যাদেরকে নিতে হবে তাদেরকে সেই দায়টা নিতে হবে ইয়াতে। আচ্ছা, আমি আসি আপনার এই প্রশ্নে। সেটি হচ্ছে যে আমাদের মিডিয়ার যে মেইন ইস্যুটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে আপনি তো নিজে সাংবাদিকতা করেছেন, আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। যে মিডিয়ার যে জায়গাটাতে সুযোগটা নেওয়া হয়েছিল, একটা হচ্ছে যারা সাংবাদিকতা দীর্ঘদিন জড়িত, যারা সাংবাদিক পত্রিকার নেতৃত্বে আসতো, মালিক হতো, সেই কালচারটা পরিবর্তন করে শেখ হাসিনা আসলে টিভি পত্রিকার মালিকানাগুলো ব্যবসায়ীকে দিয়ে দিয়েছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল যে এইটাকে বিক্রি করে এই তোষামোদি করা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা এবং সেটাতে একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করা। এবং ওই জন্য কিন্তু তৈলমর্দন এবং তেলের ব্যবহারটা এসেছিল, আর অন্য কোনো কারণ নেই। আজকে যেটা পরিবর্তনটা দেখলাম, কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যে লাবলু ভাই কথাটা বলছে, আই নো হিম, যে ডাইরেক্ট বলছে, এই কথাটা বলাটাও সবচেয়ে বড় সংস্কৃতিতে একটা বিরাট আঘাত। কিন্তু আমরা এটাও দেখেছি উনি যখন বলছিলেন তখন ওনাকে কিন্তু পাশ থেকে না, ওটা কিন্তু প্রশ্নটা লম্বা ছিল জন্য বলছে, আমার মনে হয় না জন্য থামাই দিচ্ছে কেউ। আর সেকেন্ড হচ্ছে যেমন ওখানে আরেকটা কথা আজকে তারেক রহমান সাহেব বললেন যে ওখানে আমাকে মাননীয় না বলতে বা মহোদয় কি বলছিলেন, এটাও একটা পরিবর্তন। আরেকটা জিনিস দেখেন যে আজকে যদি পরিবেশটা আপনি দেখেন, ওইখানে কিন্তু জুলাইয়ের একটা রিফ্লেকশন ছিল। আমরা যে আলোচনাটা করছি ফেসিবাদের বিদায় দিব, মিডিয়ার থেকে তো ফেসিবাদ বিদায় হতে হবে, এর রিফ্লেকশনটা ছিল। এছাড়া আরও একটু দেখেন যে জামাতের আমি যখন বিদেশে বিভিন্ন জায়গায় সফর করছে, তাকে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, আমরা কথা বলছি এবং সেখানে কিন্তু ওটাকে ডিফেন্ড করতে হচ্ছে। ওখানে মিডিয়াকে কিন্তু আর ওই তেল দেওয়ার জায়গাটা নাই। বাসকে নাহিদ আসিফদেরকেও তাদের করাপশন নিয়ে ফেস করতে হচ্ছে, জামাতের সঙ্গে জোট নিয়ে ফেস করতে হচ্ছে। আমি মনে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 15 মাসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এটা ডিপেন্ড করে দুই পার্টির উপরে, যে আপনি আপনার পত্রিকার স্বার্থে, টেলিভিশনের স্বার্থে, বিজ্ঞাপনের স্বার্থে, ডিএপির ফ্যাসিলিটির স্বার্থে আপনি কি মিডিয়ার যে থার্ড পিলার হিসেবে আপনার দায়িত্ব, সমাজের প্রতিচ্ছবি আয়না হিসেবে আপনার যে বা দর্পণ হিসেবে আপনার যে কর্তব্য, সেটা আপনি ভুলে গিয়ে রাজনীতি এবং অর্থের কাছে এটাকে বিক্রি করে দিচ্ছেন কিনা, এটা হচ্ছে মিডিয়ার দিক থেকে পরিবর্তনটা দরকার। মেসেজটা ভালো আসছে গত কয়েকদিনে, গত 15 মাসে প্রত্যেকটা দলের কাছ থেকে কিন্তু মিডিয়াকে কেউ, আমার মানে ভিতরে ভিতরে কি হচ্ছে সেই স্টোরি আমি জানি না, কিন্তু মিডিয়াকে ওই ধরনের একেবারে সহজ প্রশ্ন যেটা করা হতো, ওটা তো প্রেস কনফারেন্স ছিল না শেখ হাসিনার ক্ষেত্রে, ওখানে ছিল এপ্রিসিয়েশন বা নিজের বক্তব্যগুলো উপস্থাপন করে কেউ টাকা। আমরা এখন মানে খুব আশ্চর্য ঘটনা না, যখন পালাচ্ছেন মধ্যে সাংবাদিকের একটা বড় অংশ পালিয়ে গেল বা সাংবাদিক এখন জেলে অবস্থান করছে। তার মানে কি এই তেল দিয়ে বা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বা তাকে করমর্দন করে যে কোনোভাবে হোক তার কাছ থেকে স্বার্থ হাসিল করেছে। এই জায়গাটা রেখাটা টানা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোন ধরনের সাংবাদিকতা করবেন। আপনি কি আপনার বেতনের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকারকে তেল দিবেন, নাকি আপনি একটা স্বতন্ত্র মিডিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অটোমেটিক্যালি আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, টিআরপি বাড়বে, সেই ব্যবস্থা করবে? জি, শিবির ভাই আপনার কাছে যেতে চাই। আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলছিলাম, এই ফাঁকে একটু প্রশ্ন করে রাখি, যেটি বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে 24-এর প্রসঙ্গটা আপনিও টেনেছেন, যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এই স্লোগানে ওই ন্যারেটিভকে ডিবাঙ্ক করে দেওয়া হয়েছে। আসলে কি এই 24 হয়েছে ওই ন্যারেটিভকে ডিবাঙ্ক করার জন্য? না, আমি এটা বলছি না যে আমাদের হিস্ট্রি থেকে কোনো কিছুকে মুছে ফেলা হয়েছে। আমি মামুন ভাইয়ের সাথে কমপ্লিটলি এগ্রি। আমাদের হিস্ট্রি যত কিছু আছে সব কিছু থাকবে। আমি বলছি গত 15 বছর ফেসিবাদ টিকে ছিল এ ধরনের পোলারাইজেশন করে। সেটা যদি কেউ রিলিজিয়াস পোলারাইজেশন করতে যায়, সেটাকেও আমি বলবো সিমিলার আচরণ, রাজনৈতিক আচরণের ক্ষেত্রে। আমি বলছি যে যেই ইস্যুসটাকে টুল হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে পোলারাইজেশন করে ফেসিবাদ কায়েম করা হয়েছে, আমরা যদি সেই প্রসেসে যাই, যেমন ধরেন বাংলাদেশের একটা শীর্ষ দৈনিক, ইংরেজি দৈনিক, তারেক রহমানকে নিয়ে একটা কার্টুন করেছিল। তারেক রহমান যখন মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে কিছু কথা বলছিলেন, কিছু বক্তৃতায় শেখ মুজিবের ভূমিকা নিয়ে, জিয়াউর রহমানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আলাপ করছিলেন, তখন তারা কার্টুন করেছিল হিস্ট্রিকে হাই স্টোরি বলে, যে তারেক রহমান নতুন করে হিস্ট্রি লিখছেন, যেটা আসলে হিস্ট্রি না, এটা হচ্ছে স্টোরি। তো
এই যে বিএনপিকেও কর্নার করার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলেই, অথচ তারেক জিয়াউর রহমান নিজে মুক্তিযুদ্ধের একজন ঘোষক, সেক্টর কমান্ডার, এবং তার ভূমিকা মানে অস্বীকার করতে পারবে না কেউ। তা আমি বলছি এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, এইটা আসলে যতটা না হিস্ট্রির পার্ট হিসেবে ইউজ করা হয়েছে, তার চেয়ে বেশি ইউজ করা হয়েছে মূলত রাজনৈতিক স্বার্থে এবং ফেসিবাদ কায়েমের লক্ষ্যে। আমি মনে করি এই জিনিসে আমরা আর ব্যাক করব না, এটা ব্যাক করা উচিত হবে না। এখন যদি আওয়ামী লীগ যেভাবে করেছে ফেসিবাদ, এখন আমি ক্লিয়ার হলাম সব যে দায়টা থাকবে জামাতে না, দায় মানে সেটা হিস্ট্রির মতো জায়গায় থাকে, জনগণ মূল্যায়ন করবে, দায়টা নিতে হবে। আবার যাদের রাজাকার ওদিন হয়েছিল কি ঘটনা, আমি তো ঢাকা আমাদের ক্যাম্পাসের ঘটনা, যে রাজাকার তাকে তো আমি রাজাকার বলবো, কিন্তু সেক্ষেত্রে তো রাজাকার সবাইকে না। এই যে দেখেন আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি, এই যে ফেসিবাদী আচরণ এবং এই যে তেলবাজির রাজনীতি যেটা বলছেন সাংবাদিকদের কাছ থেকে, এটা থেকে বিএনপি এবং জামাত যেহেতু সম্ভাব্য দুটো বড় দল এবং যে কোনো এক দল জিতে আসবে, এবারে সরকার গঠন করবে, দুই দলকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে এই তেলবাজির সাংবাদিকতা যদি তারা এনজয় করে তাহলে এইটা তাদের জন্য বরং ক্ষতিকর হবে। এবং শেখ হাসিনা কার হাতে গিয়ে শেষ পর্যন্ত পতন হলো, একজন সাংবাদিক প্রশ্ন করে বলল আপনি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দিবেন নাকি, সামথিং লাইক দ্যাট, এবং সে তখন রিয়াকশন দেখালো আমি কেন রাজাকারের নাতিপুতিরাই কি সব মেধাবী, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা। এই যে দেখেন এই সাংবাদিক কিন্তু তাকে তেল দেওয়ার জন্যই কথাটা বলছে, কিন্তু এই যে পচা শামুকে পা কাটা যাওয়ার মতো করে কিন্তু এতেই তার পতন হয়েছে। তো আমি মনে করি, কিন্তু এই যে ইতিহাসের দায়টার কথা বললেন, এই দায়টার সমাধানটা আসলে কি? এটা আসলে জনগণের উপর ছেড়ে দিতে হবে। আমি মনে করি জনগণ যদি মনে করে যে জামাতের এখানে দায় আছে এবং সে জামাতকে সাপোর্ট করবে না, দ্যাটস ফাইন। জনগণ যদি মনে করে যে বিএনপির কোনো কিছুতে দায় আছে, সে বিএনপিকে সমর্থন দিবে না, সেটা আমার মনে হয় এই 5ই আগস্টের পর বিএনপি আর জামাত তো আসলে এলাই, তারা মানে সমমনা রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ 20 বছরের উপরে তাদের একটা অ্যালায়েন্স ছিল। তো আমি মনে করি এই দুই দলের যে রাজনীতি, এইটা বাংলাদেশপন্থী রাজনীতি, দীর্ঘদিন তারা একসাথে রাজনীতি করছে, এখন তারা দুটো আলাদা জোটের নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি এখন আলোচনা হওয়া উচিত তাদের পলিসি নিয়ে, যে কে কত বেটার পলিসি বাংলাদেশকে উপহার দিবে, এবং সেই জায়গায় পলিসিগুলো কোথা থেকে আসবে। আমাদের যে ফ্রাস্ট্রেশনটা ছিল গত 15 বছর, যে লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আয়নাগর হচ্ছে, আমাদের মত প্রকাশের অধিকার থাকছে না, সাংবাদিকরা সব তেলবাজ হয়ে যাচ্ছে, বা আমাদের ডেমোক্রেসিটাই মরে গেছে, আমরা ভোট দিতে পারছি না, রাতের ভোট হচ্ছে, ডামি ভোট হচ্ছে, এই জায়গায় যে ফ্রাস্ট্রেশনগুলো ছিল এ থেকে উত্তরণই হবে আমি মনে করি যে এবারের পলিসি। কিন্তু জনগণকে ভুলিয়ে 24-এর ঘাড়ে চড়ে 71-এর দায় মুক্তি এখানে ঘাড়ে চড়া সেটা খুব ইম্পর্টেন্ট না, যে আমি 24-কে সামনে এনে 24-এর ঘাড়ে উঠে 71 পার করে দেব, ন্যারেটিভ তৈরি করব যে 24 বড়, 71 ছোট, দ্বিতীয়। তাহলে এটা মনে হয় না শেষ হবে। আমি তো মৃত্যুরাগ বন্ধ করব, আমি ক্যাম্পাসে করব, মিছিল করব, আমিও করতেই পারি। আমার মনে হয় না এইটা এবারে নির্বাচন, বিশেষ করে ছাত্র সংসদগুলো নির্বাচন জনগণকে ওইটা বোঝানো না, জনগণ ডেফিনেটলি জনগণের ডিসিশনটা নেবে। আমি আপনার সাথে একমত, কোনো কিছুকে দিয়ে কোনো কিছুকে ঢেকে দেওয়ার কিছু নেই, কিন্তু আবার কোনো কিছুকে ইউজ করে সেটাকে যে ফেসিবাদী আমলের যে চরিত্র, যে রাজনীতি, সেটাকে ফিরান। কারণ এই জায়গায় গেলে আমরা আবার আওয়ামী লীগের জায়গায় চলে যাব। আমরা আবারও আলোচনা করব। আরেকটি বিরতি নিচ্ছি দর্শক, ফিরে এসে যুক্ত হব এখন প্রকাশ্যে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আলোচনা করছিলাম বিদায় ফ্যাসিবাদ নিয়ে। এই পর্বে একটু শুরুতেই ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই। আজকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেছেন একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে। গতকাল সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও জামাতের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনবে। এই যে ঘটনাগুলো ঘটছে একদিকে, আবার আজকে তারেক রহমানের এই যে বক্তব্য, এই বক্তব্যের পরে কি আপনার মনে হয় যে এই ধরনের যে বিচ্ছিন্ন বলি বা যেভাবেই বলি ঘটনাগুলো যে ঘটছে তার একটু মানে কমে আসবে, ঘটনাগুলো নিয়ন্ত্রণে আসবে? এটা তো খুবই দুঃখজনক। বিএনপির জন্য এটা সামনে একটা বড় চ্যালেঞ্জ, যে সব জায়গায় বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী এখনো রয়েছে এবং পার্টি থেকে অলরেডি তাদেরকে বহিষ্কারও করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে তো আজীবনের জন্য বহিষ্কার করা হবে। সেটা অবশ্যই বড় চ্যালেঞ্জ, এবং পরিবর্তিত বাস্তবতাটাকে বিএনপির যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী তাদেরকে বুঝতে হবে। আমার ধারণা তারেক রহমানের যে নেতৃত্ব গুণ আমরা দেখছি, বা বিএনপি যে ধারার রাজনীতি করছে, আজকেও তারেক রহমান বলছে যে নতুন প্রজন্মের দিক নির্দেশনা চাচ্ছে, উনি এটা বুঝতে পারেন, এটা ওনার দলের নেতাকর্মীদেরকেও বুঝতে হবে। আসার জায়গাটা যেটা হচ্ছে যে তারেক রহমান এখন ব্যক্তিগতভাবে বাংলাদেশে উপস্থিত দীর্ঘদিনের পরে উনি প্রত্যাবর্তন করেছেন, এবং আমার ধারণা মানে কতটুকু কমবে জানি না, আমি সেটা বলা মুশকিল, বাট
কিছুটা কমবে বা মাঝামাঝি জায়গায় আসবে, অথবা 50% প্রবলেম যে রেজুলেট হবে, এটা আমি বিশ্বাস করি না। হলে এই ধরনের ঘটনা আমরা দেখব। ফুয়াদ সাহেবের কথাটাকে আমি কাকে মিন করেছে এটা আমি সেদিকে যেতে চাই না, কিন্তু সেই কোনো ধরনের তারা যেহেতু না, আমি জামাত জোটে ওটাতে আছে, যাচ্ছি, নিশ্চয়ই ওটাতে যাচ্ছি, কিন্তু আশঙ্কা যেটা আপনি বলতে চাই, কথাটা অন্যভাবে বলি। আমরা যদি এলাকা ভিত্তিক অবস্থান দেখি, সেখানে কোনো কোনো এলাকায় কিন্তু জামাত ইসলামও আমরা দেখছি যে এগিয়ে আছে, তাদের পকেট সিট আছে বিভিন্ন জায়গায়। যেটা দেখতে চাই আমরা সেটা হচ্ছে ফুয়াদের কথাটাই, যে একদিকে যেন ওই কেন্দ্র দখলে ওই জোট যদি যুক্ত হয় সেটাও যেমন কাম্য নয়, আবার একইভাবে এই ভোট কেন্দ্র দখলের রাজনীতি আমরা দেখতে চাই না। সো একটা রাজনৈতিক বক্তব্য না হয়ে এটা যদি এমন বক্তব্য হয় যে তার জোট বা তার দলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, যে যে জায়গাটায় কাজ করা দরকার। এবারে আপনি জানেন এবারে নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সাজিয়েছে, আপনি নির্বাচন কমিশন বিট করেন বললেন যে 14, 15, 16-তে এটা খুব ট্রেডিশনাল পদ্ধতিতে করা হয়েছে। কিছু ইনোভেশন দরকার ছিল, যেমন আপনি দুটো উদাহরণ আপনাকে দিই, যে আফ্রিকাতে নির্বাচনের সময় সংঘর্ষ আমরা সবসময় জানি, ওখানে সর্বশেষ ঘানার ইলেকশনের সময় আকরা অ্যাকর্ড নামে একটা সিস্টেম চালু করা হয়েছিল। বেসিক্যালি রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্রডার কনসেনসাস, যে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা পালন করব। কেনিয়াতে শান্তি চুক্তির কথা বলা হয়েছে, শান্তি চুক্তি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী, অর্থাৎ যেখানে সব প্রার্থীর প্রতিনিধিরা থাকবে, প্রার্থীরা থাকবে কোনো কোনো ক্ষেত্রে, এবং সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই ব্যবস্থা করবে। ফুয়াদের এই বক্তব্যটা, যেটা আমার বক্তব্য হচ্ছে, যদি আশঙ্কাই থেকে থাকে তাহলে এখন থেকেই একটু ইনোভেশনটা দরকার, যে নতুন নতুন আইডিয়া দরকার, ক্রিয়েটিভিটি দরকার, যেন এটা এ ধরনের সমস্যা না হয়। কারণ আমরা সবাই চাচ্ছি গণতান্ত্রিক উত্তরণ, সেই গণতান্ত্রিক উত্তরণে একে অপরকে আমরা দোষ দিতে চাই না। আমরা যে ফেসিবাদের বিদায় দেখতে চাই এবং সহযোগিতার সম্পর্কের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উত্তরণে গিয়েই ফেসিবাদের অবসান ঘটাবো। ধন্যবাদ আপনাকে। শিবির ভাই, শেষ প্রশ্নে আপনার কাছে যাই। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা আপনি বলছিলেন যে 5টি ছাত্র সংসদ নির্বাচন, এটি আসলে জাতীয় নির্বাচনে কি, এটা তো একটা আইসোলেটেড নির্বাচন, একটা নির্দিষ্ট জায়গার নির্বাচন, সেই জায়গা থেকে কি এটা জাতীয় নির্বাচনে কি আসলে কোনো বড় প্রভাব ফেলতে পারে? আমি এ পয়েন্টে যাওয়ার আগে একটু মামুন ভাইয়ের সাথে কমপ্লিমেন্ট করি যে বিএনপি এবং জামাত গত 15-17 বছরে অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক নির্যাতন, জুলুমের শিকার হয়েছে, আয়নাগরে গুম খুন হয়েছে, আয়নাগরে নির্যাতিত হয়েছে। বিএনপি এবং জামাতের গত 15 বছরের আন্দোলন ছিল ডেমোক্রেসির জন্য। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিতে ইভেন শিবিরের ছেলেরা গিয়ে শহীদ হয়েছে। তো এই যে দীর্ঘ সংগ্রাম আমরা করেছি, বিএনপি এবং জামাত যৌথভাবে করেছে ডেমোক্রেসির জন্য, এবার যদি এসে কোনো কারণে আমরা এই নির্বাচনটাকে ত্রুটিপূর্ণ করে ফেলি, সেটা বিএনপি বা জামাত যে দলের আচরণের কারণেই হোক, তাহলে কিন্তু আমাদের এই গত 15 বছরের 20 বছরের সংগ্রাম বিফলে যাবে। আমাদের জুলাইয়ের 2000 শহীদের জীবন, রক্ত বৃথা যাবে। তো আমি মনে করি বিএনপি এবং জামাত দুই দলেরই এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমরা যেই জিতি বা হারি, আমাদের নিশ্চিত করা দরকার যে নির্বাচনটা অবাধ হবে, ফেয়ার হবে, এবং জনগণ দীর্ঘদিন যে ভোট দিতে পারে নাই, এবার তারা ভয়হীনভাবে আনন্দ উৎসবের সাথে গিয়ে ভোট দিবে। এইটা এনশিওর করা আমি মনে করি সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবার দায়িত্ব। অ্যাট দ্য সেম টাইম এটা বিএনপি এবং জামাতের প্রাইম কনসার্ন হওয়া উচিত, যে যার জন্য এতদিন আমরা সংগ্রাম করলাম, এখন যেন এসে ফেল না করি, এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। যেটা বলছিলেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আমি বলছি না যে এটা কোনো ধরনের প্রভাব জাতীয় নির্বাচনে থাকবে অথবা থাকবে না, আমি ডিরেক্ট আনসার করছি না এই জায়গাটায়। আমি বলছি যে ছাত্র সংসদে যারা ভোটার, এরা বাংলাদেশের সোসাইটির একটা গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্ট করে। এরা গ্র্যাজুয়েট, এরা তরুণ প্রজন্ম, এই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করে। তো আমি মনে করি এটার রিফ্লেকশনটা কমপক্ষে সেই গ্রুপ অফ পিপলের উপরে এটার একটা রিফ্লেকশন হবে বা এক ধরনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। এইটা ভোটের প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা আসলে দেখেছি, জরিপগুলো যেগুলো এসেছে সেগুলোতে, যে ইয়াং জেনারেশনের মধ্যে জামাতের প্রতি সমর্থন বেশি দেখা যাচ্ছে, আবার বিএনপির প্রতি সমর্থন দেখা যাচ্ছে ওল্ডার জেনারেশন বা আর একটু বয়স্ক জেনারেশন যেটা আছে সেটা। তো আমার মনে হয় এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ইম্প্যাক্ট পড়ছে, বাট এটাই যে একদম হুবহু রিফ্লেক্ট হবে এটা না, এটা আমি মনে করি না। কারণ জাতীয় নির্বাচনে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষজনরা আছেন, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, কম শিক্ষিত আছেন। তো আমার মনে হয় একটা প্রভাব মানুষের পারসেপশনের মধ্যে পড়বে, যে মানুষ বিশেষ করে যেমন নারীরা জামাতকে ভোট দিবে না, এই যে পারসেপশনটা ছিল আমাদের মধ্যে, এইটা কেটে গেছে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, যে নারী ভোটাররা ছাত্র শিবিরকে অনেক ভোট দিচ্ছে, বিজয়ী করছে। আবার ছাত্রদল যে
এখান থেকে লার্নিং নিচ্ছে এবং প্রথম কয়েকটাতে হেরে যাওয়ার পর জগন্নাথে তারা মেসিভ লেভেলের ইনিশিয়েটিভ নিয়েছে, তারা অনেকগুলো ছাত্র কল্যাণমূলক কাজ করেছে, একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, প্রতিযোগিতামূলক। এটাই আমি মনে করি আমাদের পজিটিভ ডেভেলপমেন্ট, যে এই যে ডেমোক্রেসি প্রসেস থাকলে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট করছে এবং তারা কম্পিটিশনের মধ্যে আসছে, ভালো করছে। আমি মনে করি এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট আমাদের ডেমোক্রেসির জন্য। এবং ন্যাশনাল ইলেকশনে যদি আমরা এটাকে ফলো করি যে আমরা কম্পিটিশন করব, আমরা জেতার চেষ্টা করব এবং হেরে গেলে আমরা রায়কে মেনে নিব, জনগণের বা ভোটারদের রায়কে মেনে নিব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যে জরিপের কথা বললো তরুণদের, কিন্তু সব জরিপের ফলাফল এক না। আবার নারীদের ক্ষেত্রে অন্য ভয়ঙ্কর দিকগুলো, অন্য নিয়ে টানা, মার্কেটে অ্যাসাসিনেট হওয়া, সেটাও যে পারসেপশনে থাকবে সেটা ইম্পর্টেন্ট। এবং ভোটের রেশিওতে আমরা দেখি অবশ্যই তরুণ ভোটার 4.5 কোটি, তাদের একটা অংশ অথবা এর মধ্যে একটা ক্ষুদ্র অংশ যুক্ত, কিন্তু সবাইকে প্রভাবিত করবে। এবং আপনার এজেন্ডা সেটিং কি হয় সেটা ইম্পর্টেন্ট, যে আপনি তরুণদের জন্য কর্মসূচি কি দিচ্ছেন, তাদের এমপ্লয়মেন্টে কি করছে। শুধু এই ওয়েবে আপনার ভোটের পার হয়ে যাবে, নারী ভোটার চেঞ্জ হবে, এটাও কিন্তু রাইট। এখানে বেসিক্যালি এবার হবে পলিসি, আমি কি পলিসি দিচ্ছি নারীদের জন্য, এই ইলেকশন কেন লাভ, আপনার পলিসি কি হবে, আপনি ডিফাইন করতে পারবেন না। কারণ নারীদের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে সেটা মাথায় রাখতে হবে। জি, আমরা এই বিতর্কটা আরো একদিন করতে চাই। আজকে আমাদের সময় শেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।